চলো পাল্টাই, চলো পাল্টাই, সমতা সমতা সমতা, মর্যাদায় গড়ি সমতা, নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে, পেছনের ভুল সব পেছনে ফেলে, সবাই মিলে সামনে এগিয়ে যাই যাই যাই, চলো পাল্টাই। শুরুতে আমরা মাহফুজা নামের মুখে শুনব, আমরা যে আগামীর বাংলাদেশের কথা বলছি, এই বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো কি এবং কি কি ঝুঁকিগুলো রয়েছে, প্রধানত তরুণদেরকে ইঙ্গিত করে তিনি যদি বলেন যে আসলে সামনে কেমন বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে, তারপরে আমরা তরুণদের মতামত নিব। মাহফুজ ভাই। জাতির যুদ্ধ, লক্ষ লক্ষ লোক ওটার মধ্যে লিপ্ত, হাজার হাজার লোকজন মারা যাচ্ছে। আমরা জানি আমাদের 30 লক্ষ পরবর্তী নরনারী মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন। তো তখন মুক্তিযোদ্ধাদের মুখে একটি গান, সেটা হচ্ছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তুমি যদি সত্যিভাবে ভাবো একটি ফুল, সেই ফুলটা কি বা কে? সেই একটি ফুল অবশ্যই তোমরা। আমরা আসলেই সুরকে ভালোবাসি, আমরা ছন্দকে ভালোবাসি, আমরা মিলনকে ভালোবাসি, আমরা সম্ভাবনাকে ভালোবাসি, আমরা ভালোবাসাকে ভালোবাসি। তাই তো ফুল নিলাম। আমি এই কথাটা একটু বলতে চেষ্টা করছি যে একটু ভাবো যে আমরা বাঙালিরা কত সেন্সিটিভ, কত সূক্ষ্ম আমাদের অনুভূতি, যে যারা আমরা বলি বাংলাদেশে কিছু হয়নি, তোমরা কোনো দিন তাদের কাতারে যাবে না, কোনো দিন এক মুহূর্তের জন্য যাবে না। আমরা বাংলাদেশ অনেক অনেক দূরে এগিয়ে গেছি। কিন্তু যারা তোমাকে বলবে যে হ্যাঁ নেগেটিভ কথা শুনো না, ওদিকে যেও না, তাদের সঙ্গে তোমরা যাবে না। কেননা তোমরা তরুণ, তোমাদের হাতেই ভবিষ্যৎ। ভবিষ্যৎ যদি হয় তাহলে তোমাকে সচেতন থাকতে হবে কোন কোন জায়গায় আমরা এখন ব্যর্থ হয়েছি। এই আধুনিক যুগে এগিয়ে যেতে হলে তোমাকে শিক্ষা লাভ করতে হবে। শিক্ষা দুই ধরনের, একটা হচ্ছে মূল্যবোধের শিক্ষা, আর একটা হচ্ছে তোমাকে দক্ষতা বাড়ানোর শিক্ষা। ভবিষ্যতের সমাজে বিভক্তি হবে ধর্মভিত্তিক নয়, সংস্কৃতি ভিত্তিকও নয়। ভবিষ্যতের বিভাজন হবে দক্ষ এবং অদক্ষের মধ্যে। তিনটা শক্তি তুমি যদি রাখতে পারো, সততা, ন্যায়ের পরায়ণতা এবং দক্ষতা অর্জনের স্পৃহা, তোমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অনেক ধন্যবাদ। আমরা সরাসরি সংলাপে চলে যাব। মাহফুজা নামের সাথে আপনারা প্রশ্নোত্তর পর্বে যাবেন। আমরা এই আলোচনাটাকে বিষয়ভিত্তিক করতে চাই। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, উপরতলার বন্ধুরা এবং নিচে যারা আছেন সকলকে একসাথে বলছি। প্রথম বিষয়টি হচ্ছে, বাংলাদেশের কোন জায়গাগুলোতে আপনারা সম্ভাবনা দেখেন? আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজই পারে বাংলাদেশকে বদলে দিতে। তো সেক্ষেত্রে বাংলাদেশকে যদি পাল্টাতে হয়, তো যুব সমাজের উন্নয়নে, শিক্ষাক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র বাড়াতে হবে, তাদের ক্ষেত্র সৃষ্টি করতে হবে তাদের কাজের জন্য। আমরা 3-4টি বিষয় নিয়ে মাহফুজ ভাই আপনার কাছে তারপরে আসবো। বিশাল পরিমাণে যে রেমিটেন্সের উপর ভিত্তি করে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই জায়গাগুলোতে আমাদের প্রচুর ইনভেস্ট করা দরকার। এবং সেখানের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের কারণে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তাদের দিকে আসলে আমরা অনেক সময় তাকিয়ে দেখি না। সো সেখানে আমাদের অনেক ইনভেস্ট করা দরকার। এবং আমরা যুব সমাজরা যখন সামনে রিপ্রেজেন্ট করবো আমাদের কান্ট্রিকে, আমাদের সরকারকে, তখন যেন আমরা সেই কথাটা মনে রাখি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। 2009 সাল থেকে যখন এই গভর্নমেন্ট ক্ষমতায় আসে, তখন থেকে এই পর্যন্ত শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি দৃষ্টি প্রতিবন্ধী হচ্ছে 112 জন আমাদের হিসাব মতে। এবং অন্যান্য খাতে তো প্রতুল চাকরি হচ্ছে, এনজিওতে হচ্ছে। তো আমি বলবো যে এই খাতটাকে যদি আর একটু গুরুত্ব সহকারে দেখা হয় এবং দেশের সকল উন্নয়নে যাতে আমরা ভূমিকা রাখতে পারি, এদিকে দৃষ্টি রাখা আর কি। দক্ষতা এবং তরুণদের প্রতি ইনভেস্টমেন্টের কথাটা আসছে। আপনি যদি আমাদেরকে বলেন কোন কোন সেক্টরগুলো বাংলাদেশে ভবিষ্যতে আমাদের আরও বেশি গুরুত্বের সাথে নেওয়া উচিত, এবং বিশেষত তরুণদের কোন সেক্টরগুলোতে আরও বেশি এগিয়ে আসা উচিত? ধরো এখন সবাই তো আর আমরা বড় বড় অফিসার হব না, কিন্তু একটা বেসিক ইন্ডাস্ট্রিয়াল স্কিলস যেখানে অনেকের এমপ্লয়মেন্ট হতে পারে। আরেকটা আমি তরুণদের
কাছে বিশেষভাবে বলবো সেটা হচ্ছে কি যে সেলফ এমপ্লয়মেন্ট। এখন অনেক ক্ষেত্রেই অবশ্যই সরকারের পলিসির জন্যে চাকরি বাড়বে, প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্যে চাকরি বাড়বে, কিন্তু আমাদের যে জনসংখ্যা এবং তরুণদের যে সংখ্যা, আমার মনে হয় না যে এই সরকারের এবং প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট হবে। সেখানে আমরা সেলফ এমপ্লয়মেন্টের কথা চিন্তা করতে পারি কিনা, এবং সেখানে আইটির একটা বিরাট কিন্তু সুযোগ তোমাদেরকে করে দেয়। তোমরা জানো যে আউটসোর্সিং একটা বিরাট এখন নতুন ব্যবসা, নতুন দক্ষতার একটা জায়গা, এবং আমি জানি অনেক তরুণরা কিন্তু বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে তারা কিন্তু উপার্জন করছেন। তো আমি সেলফ এমপ্লয়মেন্টও একটা বিরাট একটা দেব ইম্পর্টেন্স। অনেক ধন্যবাদ। সামনের বাংলাদেশ গড়তে আমাদের সামনে বিশেষত তরুণদেরকে কোন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে? অনেকগুলো হাত ওখানে। গণ্ডির ভিতর বেঁধে রাখছেন যে তোমাকে একটি ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে যদি তুমি মানুষ হইতে চাও, বা ভালো মানুষ হইতে চাও, বা প্রতিষ্ঠিত মানুষ হতে চাও। বাংলাদেশের মেধার সঠিক মূল্যায়নটি হচ্ছে না শুধুমাত্র স্বজনপ্রীতি বা লবিং এবং দুর্নীতির ফলে। মাদক ভয়াবহ থাবা থেকে আমি বা আমার পরিবার বা আমার সমাজ কিভাবে বাঁচবে বা কিভাবে বাঁচাতে পারবে, এর ঝুঁকিটা কিভাবে আমরা বাধা করব, এটা তো পথে পথে চ্যালেঞ্জ। কিভাবে এই চ্যালেঞ্জ দূর করব? বন্ধুরা বললেন যে ভালো বিশ্ববিদ্যালয়ে না পড়লে ভালো মানুষ হওয়া যায় না, এটা সত্যি। আমরা এটাও সত্যি যে স্বজনপ্রীতি হয়, লবিং হয়, এটাও সত্যি। আদিবাসীদের অধিকার আমাদের সংবিধানে সুপ্রতিষ্ঠিত নয়। আমরা এগুলো সব কিছুই সত্য। কথাটা হচ্ছে সমস্ত সমস্যার সমাধান সরকারও দিতে পারবে না, ব্যক্তি উদ্যোগেও হবে না, আমরা সবাই পারবো না। কিন্তু যেটা সম্ভব সেটা হচ্ছে যে আমরা সবাই মানে কি বলবো, নিজ উদ্যোগে কিছু করতে পারি কিনা। চলো আমরা সবাই মিলে, যেটা মানে যে সমস্ত যে যেখানে আছি আমরা, সংবাদপত্র, টেলিভিশন, বিভিন্ন মানুষের জন্য ফাউন্ডেশন, এরকম আরও শত শত মানে সংগঠন মিলে সমস্ত দেশব্যাপী মাদককে আমরা প্রতিহত করব, মাদকের দিকে যাব না, এই ধরনের একটা বিরাট আন্দোলন আমাদের করা উচিত, খুবই প্রয়োজনীয় এবং খুবই এটা আর্জেন্ট বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা এই পর্বের প্রায় শেষের দিকে আছি, শেষ 5 মিনিটে আছি। আমরা সরাসরি প্রশ্ন নিব। স্যারের কাছে প্রশ্ন হলো, আমাদের দেশে সেই সময়টা কখন হবে যে একজন শিক্ষিত কোনো যুব সমাজ ঘরে বসে থাকবে না, তারা কোনো ক্ষতিকর দিকে, তারা কোনো মানবাধিকার লঙ্ঘন স্বরূপ কাজে যুক্ত হবে না? আমরা প্রতিবন্ধী যারা আছি তারা দেখা যায় আইন আমাদের জন্য দেখা গেছে এটা সেটা অনেক কিছু করে, অনেক সুযোগ আছে বলা হয়, কিন্তু আমার কথা হচ্ছে আমরা যখন আইনের কাছে যাই, প্রথম প্রশ্নটা কি করে জানেন? আপনি কি দেখেছেন? যদি কোনো বিষয় আমরা সাক্ষী দিতে যাই তখনই বলে আপনি কি দেখেছেন? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি কি তাহলে দেখি না বিধায় কি আমার অনুভূতি শক্তিও কি নেই? প্রত্যেকটা বিষয়তে কেন প্রতিবন্ধীদের ওদের বলে আলাদা করে দেওয়া হবে? আমি স্যারের কাছে এই প্রশ্নগুলো রাখলাম। অবশ্যই আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছেন তাদের সম অধিকার, তাদের সমাজে একসঙ্গে বাস করার, তাদের সমাজের সমস্ত সাফল্যের অংশীদার হিসাবেই আমরা তাদেরকে দেখব, এবং তাদের সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব। আমি সত্যিকার অর্থে মনে করি যে আমরা এখনও পুরুষ শাসিত সমাজ, পুরুষতান্ত্রিক মূল্যবোধে আমরা আবদ্ধ, যার ফলে আমরা পদে পদে ক্ষেত্রে ক্ষেত্রে নারীদেরকে অবমূল্যায়ন করি, অপমান করি, তাদের বিকাশকে আমরা প্রতিহত করি। তুমি বিশ্বের দিকে তাকিয়ে দেখো, যেসব দেশ আমাদের চাইতে আরও বেশি উন্নয়নশীল বা উন্নতি লাভ করেছে, তাদের সর্বস্তরের সবখানেই কিন্তু নারীদের অধিকার অনেক বেশি সুপ্রতিষ্ঠিত। তার অর্থ এই নয় যে ওসব দেশে নারীদের সমস্ত অধিকার অর্জন হয়ে গেছে, তা নয়। তুলনামূলকভাবে তারা কিন্তু আরও বেশি নারী অধিকারের ক্ষেত্রে অগ্রগামী। সময় কিন্তু তোমার সম্পদ। তুমি সুন্দর গান শুনলা, সেটাও সময়ের সদ্ব্যবহার। তুমি সুন্দর বই পড়লা, সেটাও সদ্ব্যবহার। তুমি নাচলে, গাইলে, খেললে, এটাও সদ্ব্যবহার। গুরুগম্ভীরভাবে থাকা সদ্ব্যবহার না, কিন্তু অপচয় করো না, খামাখা বাজে বাজে কথা বলো না, খামাখা অন্যের পরচর্চা করো না, প্লিজ। এটাতে কোনো লাভ হয় না।
এইভাবে নিজের দায়িত্ব করো এবং নিজের জীবনটাকে সুন্দর করো, আর কিছু না পারো ভালো গান শোনো, বই পড়ো। থ্যাংক ইউ। নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে পেছনের ভুল সব পেছনে ফেলে সবাই মিলে সামনে এগিয়ে যাই 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 চলো পাল্টাই। নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে পেছনের ভুল সব পেছনে ফেলে সবাই মিলে সামনে এগিয়ে যাই 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 চলো পাল্টাই। তথ্য প্রযুক্তির ব্যবহার, কিছুটা আমাদের এক বন্ধু বলছিলেন অপব্যবহার, ঝুঁকি, প্রধানত তথ্য প্রযুক্তি নারীর প্রতি কি সহিংসতা তৈরি করছে, কি ধরনের ঝুঁকি তৈরি করছে। আর এই পর্বে আমাদের সাথে যোগ দিবেন অতিথি হিসেবে তরুণ সংগঠক মুনির হাসান, মুনির ভাই, এবং আছেন ডক্টর সুচি করিম। আমি অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আসলে যুদ্ধ করতে পারবো না, তার মানে আমরা মরতে পারবো না। দেশের জন্য আমরা কি করতে পারবো? বাঁচতে পারবো, প্রবলভাবে বাঁচতে পারবো, এমনভাবে বাঁচতে পারবো যেন সারা পৃথিবীর লোক বলে ওই যে দেখো বাংলাদেশের একটা ছেলে যাচ্ছে, ওই যে দেখো বাংলাদেশের একটা মেয়ে যাচ্ছে। কেমন করে পারবো? হ্যাঁ, ভালো কাজের মাধ্যমে। ইন্টারনেট সবাইকে সমান করে ফেলছে। মাহফুজ ভাই বলছে না তুমি রাজশাহী থাকো, নাকি তুমি ঢাকায় থাকো, নাকি তুমি ভুরুঙ্গামারিতে থাকো, কিচ্ছু যায় আসে না। ইফ ইউ হ্যাভ ইন্টারনেট, ব্রডব্যান্ড কানেকশন, ইউ আর অল। যে কোনো কিছু। তথ্য প্রযুক্তি কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা তৈরি করছে। সম্ভাবনাগুলো কীরকম? ওই যে মাহফুজ ভাই বলে গেল না, আত্মকর্মসংস্থান। একটা ছোট উদাহরণ দেই। একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে বলিউড আপডেট। মানে কি বলে, গতকাল রাত্রে সালমান খান কোথায় ছিল, ক্যাটরিনা কাইফ কি করছে, 140 ক্যারেক্টারে এইটা বাংলাদেশের কত লোকের কাছে যায়? মাত্র 1,30,000 লোক এটা সাবস্ক্রাইব করছে। অর্থাৎ যে কিনা এটা বানিয়েছে সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আগেই মাত্র 65,000 টাকা আয় করে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে। ওর বেশিরভাগ সময় দেশে পাওয়া যায় না। জিজ্ঞেস করলে এ কইছিল, কয় মুনির ভাই আর তো কিছু করা লাগে না, ঘুরে বেড়াচ্ছি, পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, তাই না? আবার দেখো শিক্ষা কি হয়। এই যে মাত্র এই বছরে HSC পাশ করছে অর্ণব বণিক নামে একটা ছেলে ঢাকা কলেজ থেকে। সে কয়দিন আগে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেছিল, সেখানে সবাই তাকে ডক্টর অর্ণব বণিক বলছে। কারণ কি? কারণ কোর্সেরা নামে একটা অনলাইন কোর্সের জায়গা আছে, সেখানে সে মাত্র 30টা কোর্স করছে। ঠিক আছে, তারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় দাওয়াত দেয় বক্তৃতা দেওয়ার জন্য। সে খুব লজ্জায়, আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করছি, তাই না? এখন তাকে কয়েকজন অনারারি ডক্টরেট দেওয়ার জন্য প্রপোজ করছে, সে না করে দিছে, বলছে আমার অত ডক্টরেট হওয়ার খাইস নাই, পড়ালেখা করিনি। তার মানে এই যে MIT-তে যা পড়ে, তাই না, রাশিয়ার একটা ছেলে মেয়ে যা পড়ে, ইন্দোনেশিয়ার একটা ছেলে মেয়ে যা পড়ে, পাকিস্তানের একটা ছেলে মেয়ে যা পড়ে, সবই এখন আমরা পড়তে পারি। কাজে আমরা সবাই কিন্তু ওই ছোট্ট এই যে দিন বদলের হাতিয়ার, এটা ব্যবহার করে আমরা অনেক কিছুই করতে পারি। এবং এই করতে পারাটাই কিন্তু হচ্ছে আমাদের এই নতুন যুগের সম্ভাবনা। 42 বছর এখন আমাদের স্বাধীনতার বয়স হয়েছে, তাই না? আমাদের রিজার্ভ কত? ন্যাশনাল রিজার্ভ, ফরেন কারেন্সি রিজার্ভ কত? 22 বিলিয়ন, তাই না? 22 বিলিয়ন ডলার। 7টা ছেলে মেলে একটা অ্যাপস বানিয়েছে, ওটার নাম কি? হোয়াটসঅ্যাপ। ওটার দাম কত কেউ জানা আছে? মাত্র 19 বিলিয়ন ডলার। 16 কোটি লোক, 42 বছর ইজ ইকুয়াল টু 7টা ছেলের একটা অ্যাপ্লিকেশন। দিস ইজ হোয়াট IT ইজ। কম্পিউটার, তথ্য প্রযুক্তি, ICT হচ্ছে সেই সুযোগটা, সেই সম্ভাবনাটা যেটা সবাইকে সমান করে এক কাতারে নিয়ে আসছে। যে আমরা যদি এটাকে কাজে লাগাইতে পারি তাহলে আমরা পারবো, না পারলে আবার কান্নাকাটি করব। এছাড়া আমাদের আর সামনে কোনো ভবিষ্যৎ নাই। থ্যাংক ইউ। এখন আমরা শুনবো ডক্টর সুচি করিমের কাছে যে তথ্য প্রযুক্তি কি করে নারীর প্রতি সহিংসতার পথে নতুন করে মাত্রা যোগ করছে। তথ্য প্রযুক্তির প্রভাবে নারীর প্রতি সহিংসতা বেড়েছে কি কমেছে সে বিষয়ে শুনবো। ডক্টর সুচি করিম, আমাদের শোনা যায়। তারুণ্যের সব প্রোগ্রামে দেখবেন নন তরুণদের আনা হয়। আমরা খুব ভাবটা করি যে না, আমরা এখনো মনে মনে তরুণ আছি, কিন্তু হাঁটু এবং কোমরের ব্যথা মাঝে মাঝে জানান দেয় যে সেই ঘটনা সত্য না। কিন্তু তারপরেও
কতগুলি জায়গা আছে যেখানে সবাই এক হয়ে যায় এবং আমার মনে হয় ভার্চুয়াল ওয়ার্ল্ড এমন একটা জায়গা যেখানে আমরা সবাই সমানভাবে পদচারণা করতে পারি। যেখানে তরুণ আছে এবং যে প্রথম ইন্টারনেট ব্যবহার করে সে নিশ্চয়ই নিজের মনে মনে এটা স্বীকার করে যে হেন কিছু নাই সে দেখতে চায় না বা জানতে চায় না। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আপত্তিকর হতে পারে, কিন্তু তার জানার একটা আকাঙ্ক্ষা থাকে, উৎসাহ থাকে, উৎসুক মন থাকে এবং এটা তাকে বিভিন্নভাবে নিয়ে যায়। কিন্তু আবার মানুষের একটা বড় গুণ হচ্ছে যে সে আবার ন্যায় অন্যায় এবং কোনটা ঠিক কোনটা বেঠিক এটা ঠিক করে আবার নিজের মতো করে গুছিয়ে নিতে পারে এবং ভাবে যে এটা খারাপ এবং এটাকে আমি নিচ্ছি না, এটা ভালো, এটার দিকে আমি যেতে চাই। এটা হচ্ছে সাধারণ একটা টেন্ডেন্সি। এই যে জগৎটা একই সঙ্গে পাবলিক, একই সঙ্গে প্রাইভেট। পাবলিক কেন? এটা রাস্তার মতো, একটা বড় রাস্তার মতো। আমরা আপনার সবাই আছি, ঘুরছি ফিরছি, একে দেখছি ওকে দেখছি, হাই করছি, বাইক করছি, যাকে চিনি না তার দিকেও তাকাচ্ছি। আবার একই সঙ্গে আমি এটাকে প্রাইভেট করতে চাই, কারণ আমি মনে করি যে আমার প্রোফাইলটা, আমার নিজস্ব যেসব গতিবিধি আছে এটা আবার একটা ছোট্ট পরিসরে থাকবে এবং অন্যেরা দেখতে পাবে না। যেহেতু আমরা বাঙালি কালচারে প্রাইভেসি জিনিসটা খুব একটা কি বলবো অভ্যস্ত না, কারণ এটা কোনো বাংলা শব্দও নাই। কিন্তু আপনি যদি প্রাইভেসির একটা বাংলা শব্দ খোঁজেন সেটা হয় একান্ত গোপনীয়, অথবা কী ধরনের শব্দ আসতে পারে প্রাইভেসির বাংলা? দেখেন কেউ জানেও না, এমন অবস্থা। কারণ কি, কেউ তো প্রাইভেসি দেয় না। বাসায় বাপ মা বলবে এই দরজা বন্ধ করছো কেন, এই তুমি মনে মনে পড়ো কেন, কোনো কিছু নিজের মতো করা যাবে না, কারণ সব কিছু সন্দেহজনক। কাজেই যেখানে প্রাইভেসি আমি কালচারালি ইউজ টু না, সেখানে অন্য একজন মানুষ, নারী কিংবা পুরুষ কিংবা মধ্যবর্তী লিঙ্গের, সে যেই হোক না কেন, এই একই ভার্চুয়াল ওয়ার্ল্ডে সেই পাবলিক স্পেসে যখন তার নিজস্ব প্রাইভেট স্পেসটা তৈরি করতে চাই, আমরা জানি না সেটা কীভাবে সম্মান করতে হয়। তার জন্য দেখবেন যেখানে পারেন সেখানে হয় এমএমএস করছে, নয়